সাথে আছেন একজন ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় ইমাম আল নাসের এবং বাদশা আব্দুল্লাহ লেখক ও কলামিস্ট। বাদশা আব্দুল্লাহ, বিরতির আগে আপনি অনেকগুলো বিষয় আলোচনা করছিলেন এবং যেটি হচ্ছে যে আমরা যেই বাংলাদেশ চেয়েছিলাম সেটি আমাদের এখন পর্যন্ত আমাদের প্রত্যাশা অনুযায়ী আমাদের প্রাপ্তি ঘটেনি আর কি। কি মনে করছেন যে আমরা একটি সুন্দর বাংলাদেশ, যেই 17 বছরের যে অরাজকতা, যেই হচ্ছে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং হচ্ছে অত্যাচার নির্যাতন, সেখান থেকে আমরা উঠে আসতে চাচ্ছিলাম আর কি। আমরা কি করলে সেটিকে সমাধান করা সম্ভব? এবং আপনি আপনার কলামেও সেগুলো লিখেছেন যে এইভাবে হলে এইভাবে কি করা দরকার, এবং মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটা বিঘ্ন হচ্ছে এবং কেউ কারোর সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছে না জনগণের জানমালের নিরাপত্তা করার জন্য। আপনি কি মনে করছেন? এখানে আপনার সরকারের সদিচ্ছা থাকতে হবে এবং সরকারকে তার যথাযথ ভূমিকা পালন করতে হবে। আপনি একটি দেশকে সুন্দর করতে হলে কিন্তু ওই দেশে যে সরকারটা থাকে ওই সরকারকে কিন্তু সকল দায়িত্ব নিতে হয়। আপনার রাজনৈতিক যাতে সংকট দূর করা যায়, আচ্ছা, আপনার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে আপনাকে কিন্তু গণতন্ত্রের যে সংজ্ঞাগুলো রয়েছে সেই সংজ্ঞাগুলো কিন্তু আপনাকে মানতে হবে। আচ্ছা, আপনি জুলাই গণ অভ্যুত্থানের পরে যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশে কিন্তু আমরা চেয়েছিলাম যে সকলে শান্তিতে যাতে ভালোভাবে থাকতে পারি, কিন্তু আমরা প্রতিনিয়ত দেখছি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা রাজনৈতিক সংকট দেখতে পাচ্ছি। এক দল এবং আরেক দলকে যে একটা একই বাঁধনে বেঁধে যে আন্দোলনটা করেছিল আমরা ইদানিং কিন্তু সেটা কিন্তু লক্ষ্য করছি। আপনি কি মনে হয় লক্ষ্য করছেন বিষয়গুলো? যে জুলাই গণ অভ্যুত্থানের পরে একটা জিনিস আমি খেয়াল করেছি যে জুলাই গণ অভ্যুত্থানের সপক্ষের শক্তি, জুলাই গণ অভ্যুত্থানের বিপক্ষের শক্তি, দুইটা বাক হয়ে গেছে। জুলাই গণ অভ্যুত্থানের সপক্ষের শক্তি কারা? বিএনপি, জামাতে ইসলাম, এনসিপি সহ যেই রাজনৈতিক দলগুলো রয়েছে তারা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের সপক্ষের শক্তি। কিন্তু তারাও তো এখন তাদের মধ্যে হ্যাঁ, জুলাই গণ অভ্যুত্থানের সপক্ষের শক্তি। কিন্তু আর জুলাই গণ অভ্যুত্থানের বিপক্ষের শক্তি কারা? কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল সহ আরো কিছু রাজনৈতিক দল। এই দুইটা ভাগ হয়ে গেছে। কিন্তু আমরা ইতিমধ্যে আরো কিছু দেখতে পাচ্ছি যে জুলাই গণ অভ্যুত্থানের সপক্ষের শক্তির মধ্যেও কিন্তু বিভাজন সৃষ্টি হয়েছে, ফাটল ধরেছে। বিএনপি জামাতকে কটাক্ষ করে বক্তব্য দিচ্ছে, জামাতে ইসলামের পক্ষ থেকে বিএনপিকে কটাক্ষ করে বক্তব্য দেওয়া হচ্ছে, জামাত এনসিপিকে কটাক্ষ করে বক্তব্য দিচ্ছে, এনসিপি জামাতকে কটাক্ষ করে বক্তব্য দিচ্ছে। এরকম আমরা কিছু নিদর্শন ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে জুলাই গণ অভ্যুত্থানের সপক্ষের শক্তি তারা বিভাজিত হয়ে গেছে। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে কিন্তু যারা জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে সেই ছাত্র নেতারা বর্তমানে যারা নতুন দল গঠন করেছে এনসিপি, তারা কিন্তু উপস্থিত ছিল না। জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানেও কিন্তু তারা ছিল না। এটা কিন্তু আমাদের এই দেশের জন্য একটা অপূরণীয় ক্ষতি মনে করি। কারণ যারা জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তারা কি কারণে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিল না, এবং আরো কিছু বাম গণনার রাজনৈতিক দল রয়েছে তারা উপস্থিত ছিল না। ওইটা কিন্তু আসলে ম্যাটার করে না, এটা অত গুরুত্ব বহন করে না। এনসিপি কেন উপস্থিত ছিল না এটা নিয়ে কিন্তু সারা দেশে ইতিমধ্যে আলোচনায় কেন্দ্রবিন্দু হয়ে গেছে। সেদিন আন্দোলন সংগ্রাম হয়েছিল। জি, জুলাই যোদ্ধারা কিন্তু ওই দিন আমরা দেখেছি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তারাও কিন্তু আহত হয়েছে। এটা কিন্তু আসলে ভালো নিদর্শন দেখাচ্ছে না। আমরা যদি দেশকে ভালো জায়গায় নিতে চাই, এই যে জুলাই গণ অভ্যুত্থানের সপক্ষের শক্তি তারা যে বিভাজিত হয়ে গেছে এটা কিন্তু দেশকে ভালো জায়গায় নেবে না। তাদেরকে কিন্তু এক হতে হবে এবং সরকারকে কিন্তু একটা উদ্যোগ নিতে হবে। যে ঐক্যমত্য কমিশন যেই তথ্যগুলো দেখলাম 84টি সংস্কার প্রস্তাব তৈরি করেছে, সেটা নিয়ে জুলাই সনদ তৈরি করেছে, সেটা বাস্তবায়নে কিন্তু সরকারকে কিন্তু ভূমিকা রাখতে হবে। এখানে বিভাজন সৃষ্টি করা যাবে না। জুলাই সনদ বাস্তবায়ন করবেন, সেখানে কিন্তু যে ইতিমধ্যে আমরা দেখতেছি একটা গণভোটের কথা হচ্ছে, সেই গণভোটটা কিন্তু আমার একটি প্রশ্ন যে সরকারের পক্ষ থেকে বা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে গণভোটের কথা বলা হচ্ছে। আমার কথা হলো এই দেশের মানুষ কি গণভোট চায় কিনা সেটা নিয়ে একটা গণভোট হওয়া উচিত। এদেশের মানুষ প্রকৃতপক্ষে গণভোটটা চায় কিনা। ইতিপূর্বে আমরা দেখেছি এদেশে 3টা গণভোট হয়েছে। 1977 সালে জিয়াউর রহমানের আমলে সেখানে কিন্তু গণভোট হয়েছিল। জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের আমলে 1985 সালে একটা গণভোট হয়েছিল। 1991 সালে একটা গণভোট হয়েছিল। সেই গণভোটগুলো কিন্তু আমরা পর্যালোচনা করে দেখতে পারি সেটা যথাযথভাবে হয়েছিল, একটা প্রক্রিয়া মেনটেন করে। এই যে বর্তমানে যে সরকার পক্ষ থেকে বা জাতীয় ঐক্যমত কমিশন বা বিভিন্ন রাজনৈতিক দল যে বলছে যে রাজনৈতিক দলগুলো ছিল এবার ঐক্যমত কমিশনে, তারা বলছে গণভোটের ব্যাপারে একমত হয়েছে। এখন এই গণভোটটা নিয়েও প্রশ্ন আসতেছে যে সেখানে কয়টা প্রশ্ন হতে পারে। এটা কিন্তু আপনার জটিল প্রক্রিয়া সৃষ্টি হচ্ছে। আগামী ত্রয়োদশ নির্বাচনের আগে মানে এই ধরনের চিন্তা চেতনা কিন্তু একটা বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে। আমরা যদি শ্রীলঙ্কার দিকে তাকাই,
শ্রীলঙ্কা 2015 সালে সংবিধান সংশোধনী করতে গিয়ে গণভোট দিয়েছিল, সেখানে কিন্তু একাধিক প্রশ্ন দেওয়াতে কিন্তু একটা জটিল পরিবেশ সৃষ্টি হয়েছিল। 2022 সালে আপনার চিলিতে সংবিধান পুনর্লিখন করতে গিয়ে 12টি প্রশ্ন দিয়েছিল অনুচ্ছেদ আকারে, সেখানে কিন্তু আপনার জনগণের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি হয়েছিল, কোন প্রশ্ন কিরকম এগুলো কিন্তু জনগণ বুঝতে পারে নাই। আমাদের এই দেশে যদি গণভোট হয়, আমি তো গণভোটের ব্যাপারে এই কথাই বলছি, জনগণ আগে চায় কিনা গণভোট সেটা নিয়ে আগে একটা প্রশ্ন হওয়া উচিত ছিল। এখন যদি জনগণ মানে গণভোট আয়োজনই করা হয়, সেই গণভোটের প্রশ্নটা যাতে সাবলীল হয়, বাস্তবমুখী হয়, তাহলে কিন্তু এই গণভোটটা অর্থবহ হবে এবং কার্যকর হবে, জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হবে না। এবং সেটা নিয়ে কিন্তু সরকারকে সঠিক পন্থা আসতে হবে। এবং আগামী নির্বাচনের আগে কোনো রকমভাবে যাতে কোনো সংকট তৈরি করা যাবে না, এই সংকট তৈরি হলে কিন্তু জনগণ আবারও কিন্তু রাস্তায় নেমে যাবে। এবং যেই গণতন্ত্র নিয়ে আমরা দেখছি শেখ হাসিনার ভারত যেতে হয়েছে গণতন্ত্র নষ্ট করার কারণে, এখন কিন্তু আবার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদি এরকমই হয়, তাহলে কিন্তু জনগণ আবার রাস্তায় নেমে যাবে। আমরা চাই না এরকম একটা ক্রাইসিস মোমেন্টে দেশ থাকুক। আমরা চাই নতুন বাংলাদেশ, নতুনভাবে আগামী যেই নির্বাচন হবে সেই নির্বাচনে যেই দলই নির্বাচিত হয়ে আসুক, তারা যাতে জনগণের প্রতিনিধিত্ব করে, জনগণের কাছে জবাবদিহি থাকে, তাহলেই কিন্তু আমরা সঠিকভাবে দেশকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারবো। আপনি নতুন বাংলাদেশে নতুন রাজনীতি সৃষ্টি করবেন, নতুন রাজনীতি সৃষ্টি করতে গিয়ে, নির্মাণ করতে গিয়ে যদি মিস করে ফেলেন, তাহলে কিন্তু আপনার দেশের পরিবেশ ভয়াবহ হয়ে যাবে। নতুন রাজনীতি নির্মাণ করতে গিয়ে আপনাকে মিস করা যাবে না। আমরা দেখেছি নতুন রাজনীতি নির্মাণ করতে গিয়ে মিস ইতিমধ্যে এনসিপি করে ফেলেছে। যারা দেখেছি তাদের যে বালখিল্য কিছু বক্তব্য আছে, এগুলো কিন্তু জনগণকে বিভ্রান্ত সৃষ্টি করছে। কটাক্ষ করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে, সেটা কিন্তু আসলে সুফল বয়ে আনবে বলে আমার মনে হচ্ছে না। তাদের আরও রাজনীতি শিখতে হবে, দেশের জনগণের প্রতিনিধিত্ব তারা যেহেতু করতে রাজনৈতিক দল সৃষ্টি করেছে, সেরকম মাঠ পর্যায়ে তাদের পৌঁছতে হবে। আমরা এই এনসিপির কথা বলি, তারা কিন্তু ইতিমধ্যে মাঠ পর্যায়ে ওই রকম প্রতিষ্ঠিত না। আপনি একজন মুরব্বী রয়েছে বৃদ্ধ বয়সের, তাদেরকে গিয়ে আপনি এনসিপির কথা বলবেন, চিনবে না। তারা চিনবে বিএনপির কথা বলে চিনবে, তারা জাতীয় পার্টির কথা বলে চিনবে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথা বললে তারা চিনবে, জামাতে ইসলামের কথা বললে চিনবে। আর বাকি যে রাজনৈতিক দলগুলো রয়েছে দেশে, ওই রাজনৈতিক দলগুলোকে কিন্তু ওইভাবে মানুষ চিনে না। রাজনৈতিক দলগুলো জনগণের যেহেতু প্রতিনিধিত্ব করে, তাহলে তাদেরকে আরও উচিত মাঠ পর্যায়ে কার্যক্রম করা, জনগণের অধিকার নিয়ে কাজ করা, নিজের চিন্তা না করে দেশের চিন্তা করতে হবে। এবং দেশের চিন্তা করলেই দেশ ভালো থাকবে এবং দেশ অস্থিতিশীল হবে না। গণতন্ত্র যাতে আমরা পূর্ণ প্রতিষ্ঠা করতে পারি, কারণ যেই গণতন্ত্রের কারণে এই দেশে জুলাই গণঅভ্যুত্থানে আমরা দেখেছি অনেকে আহত হয়েছে, অনেকে নিহত হয়েছে, সেটা আমরা পুনরুদ্ধার আবার দেখতে চাই না। এই যে জুলাই সনদ নিয়ে কথা উঠেছে, জুলাই সনদ যাতে বাস্তবায়ন সঠিক হয়, আমরা ইতিহাস থেকে একটা শিক্ষা নিতে পারি। 90-এ হোসেন মোহাম্মদ এরশাদের যখন উনি ক্ষমতা হস্তান্তর করেছিলেন, তখন কিন্তু 3 জোটের একটা রূপরেখা করা হয়েছিল। সেই 3 জোটের রূপরেখা কিন্তু পরবর্তীতে বাস্তবায়ন হয় নাই। আইনি ভিত্তি না থাকার কারণে সেটা বাস্তবায়ন হয় নাই। এখন যে জুলাই সনদ রয়েছে, সেটাকে সঠিকভাবে বাস্তবায়ন করা কিন্তু সরকারের একটা নৈতিক দায়িত্ব। আগামীতে যারা নির্বাচনে জয়ী হয়ে এই দেশে সরকার গঠন করবে, তাদেরও উচিত এই জুলাই সনদ বাস্তবায়ন করা, কারণ যেটা আমাদের একটা ঐতিহাসিক দলিল, সেই ঐতিহাসিক দলিলের একটা যথাযথ ব্যবহার এবং বাস্তবায়ন আমরা দেখতে চাই নতুন বাংলাদেশে। এবং আরেকটা কথা আমি বলতে চাই, রাজনৈতিক সংকট দূরীকরণে কিন্তু বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির কিন্তু একটা বড় ভূমিকা থাকতে হবে। কারণ আগামী নির্বাচন যদি বানচাল হয়ে যায়, দেশের কিন্তু মানে অভাবনীয় ক্ষতি হয়ে যাবে। সেজন্য বিএনপিকে বড় ভূমিকা রাখতে হবে। কোনো রাজনৈতিক দল যাতে নিষিদ্ধ না হয়, কোনো রাজনৈতিক দল কার্যক্রম করতে গিয়ে যাতে তাদের গণতান্ত্রিক অধিকার না হারায়, সবাই যাতে সঠিকভাবে তাদের দায়িত্ব এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে পারে। আগামী নির্বাচন আর কিছুদিন রয়েছে, এই কিছুদিনের মধ্যে যাতে সঠিকভাবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারও যাতে সঠিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মাঠ পর্যায়ে কার্যক্রম চালাতে পারে, সেই দিকে সরকারের নজর থাকতে হবে। এবং আমাদেরকে যথাযথভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আস্থা রাখতে হবে, সেই ধরনের পরিবেশ সরকারের করে দেওয়া উচিত। আমরা আশা করছি আর কি